সকালে উঠে দেখি আমার কপালে সিঁদুর নেই। হয়তো ঘুমের মধ্যে মুছে গেছে। ড্রেসিং টেবিলে বসে সিঁদুর লাগাচ্ছি। ছেলে এসে দাঁড়াল পেছনে। বলল, মা, এই সিঁদুর কেন পরো? আমি বললাম, তোর বাবার জন্য। সে হাসল। বলল, বাবা তো আর নেই। এখন কার জন্য? আমি চুপ রইলাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি কি তোমার কপাল থেকে এই সিঁদুর মুছে দিতে পারি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে আমার দিকে আয়নায় তাকিয়ে বলল, কারণ আমি চাই তোমার কপালে আমার নামের সিঁদুর। আমি তোমাকে বিয়ে করতে চাই। মা, সিঁদুরের কৌটা আমার হাত থেকে পড়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তিয়া। রিয়ান ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিয়া ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। আজ সকালে ঘটনাটা ঘটল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। রিয়ান আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এমন একটা ভাব যেটা আমি কোনোদিন দেখিনি। আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। মা, তুমি কিছু বলছো না কেন? রিয়ান আবার বলল। আমার গলা শুকিয়ে গেছে। রিয়ান, তুই কি বলছিস জানিস? হ্যাঁ মা, আমি জানি আমি কি বলছি। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবে। আমার মাথা ঝিমঝিম করছে। এটা কি হচ্ছে? আমি উঠে দাঁড়ালাম। রিয়ান, তুই পাগল হয়ে গেছিস? না মা, আমি একদম ঠিক আছি। বাবা মারা যাওয়ার পর তুমি একা। আমি চাই না তুমি একা থাকো। আমি তোমার যত্ন নিতে চাই। আমি রিয়ানের কাঁধ ধরে ঝাঁকালাম। রিয়ান, তুই ভুল পথে যাচ্ছিস। এসব কি বলছিস? রিয়ান আমার হাত ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু আমি সিরিয়াস। হঠাৎ তিয়া ঘরে ঢুকল। মা, তুমি কাঁদছ কেন? আর ভাই, তুই মার হাত ধরে আছিস কেন? আমি দ্রুত রিয়ানের হাত ছাড়িয়ে নিলাম। কিছু না তিয়া। তোর ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল। তিয়া সন্দেহের চোখে আমাদের দিকে তাকাল। কিসের কথা? রিয়ান বলল, তিয়া, তুই যা। আমার মার সাথে প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা? তিয়া আরও সন্দেহ করল। মা, কি ব্যাপার? আমি কোনোভাবে নিজেকে সামলে নিলাম। তিয়া, তুই নিচে গিয়ে নাস্তা খা। আমি এখনই আসছি। তিয়া অনিচ্ছায় চলে গেল। রিয়ান আবার আমার দিকে এগিয়ে এলো। মা, আমি জানি এটা হঠাৎ। কিন্তু আমি অনেক দিন ধরে এভাবে ভাবছি। আমি পিছিয়ে গেলাম। রিয়ান, তুই আমার ছেলে। আমি তোর মা। এর বেশি কিছু না। কিন্তু মা, আমি বড় হয়ে গেছি। আমি এখন একজন পুরুষ। আমি তোমাকে সুখী করতে পারি। আমার চোখ জ্বলে ভরে গেল। রিয়ান, তুই কোথায় এসব শিখছিস? কে তোকে এসব বলেছে? রিয়ান চুপ রইল। তারপর বলল, কেউ বলেনি মা। এটা আমার নিজের অনুভূতি। আমি রিয়ানের কপালে হাত রাখলাম। বাবা, তোর জ্বর আছে নাকি? তুই কি অসুস্থ? রিয়ান আমার হাত সরিয়ে দিল। মা, আমি অসুস্থ না। আমি একদম সুস্থ। আমি গভীর শ্বাস নিলাম। রিয়ান, তুই ভুল ভাবছিস। মা ছেলের সম্পর্ক এভাবে হয় না। তুই কোনো মেয়ের সাথে প্রেম কর, বিয়ে কর, সংসার কর। কিন্তু মা, আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না। আমি শুধু তোমাকেই পছন্দ করি। আমি রিয়ানের 2 হাত ধরলাম। রিয়ান, শোন। তুই আমার সোনার ছেলে। আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা এক না। তুই কনফিউজড হয়ে গেছিস। রিয়ান মাথা নাড়ল। না মা, আমি কনফিউজড না। আমি জানি আমি কি চাই। হঠাৎ বাইরে থেকে দরজার ঘণ্টি বাজল। আমি রিয়ানকে ছেড়ে দিয়ে জানালা দিয়ে দেখলাম। আমার শাশুড়ি এসেছেন। মা এসেছেন। তুই নিচে যা। আমি রিয়ানকে বললাম। রিয়ান বলল, মা, আমাদের কথা এখনো শেষ হয়নি। আমি রিয়ানের মুখে হাত দিলাম। পরে বলবো। এখন যাগু।
রিয়ান চলে গেল। আমি নিচে গিয়ে দরজা খুললাম। শাশুড়ি মানে সুদীপ্তর মা এসেছেন। নমস্কার মা গো, আমি প্রণাম করলাম। শুভ সকাল বৌমা। কেমন আছো? ভালো আছি মা। আপনি ভিতরে আসুন গো। আমরা বসার ঘরে গেলাম। তিয়া এসে দিদিমাকে প্রণাম করল। রিয়ানও এলো। দিদিভাই কেমন আছিস? শাশুড়ি রিয়ানকে জিজ্ঞেস করলেন। ভালো আছি দিদিমা, রিয়ান উত্তর দিল। আমি চা বানিয়ে আনলাম। আমার হাত কাঁপছিল। শাশুড়ি লক্ষ্য করলেন। বৌমা, তোমার হাত কাঁপছে কেন? অসুস্থ লাগছে? না মা, কিছু না। হয়তো চা গরম বেশি খেয়ে, আমি একটা অজুহাত দিলাম। শাশুড়ি বললেন, বৌমা, আমি আজ একটা কথা বলতে এসেছি। কি কথা মা? আমার এক বন্ধুর ছেলে আছে। খুব ভালো ছেলে। ব্যাংকে চাকরি করে। আমি ভাবছি তোমার জন্য পাত্র দেখি গু। আমি চমকে উঠলাম। আমার জন্য? হ্যাঁ বৌমা। তুমি এখনো অল্প বয়সী। একা একা থাকবে কেন? আবার বিয়ে করো। নতুন জীবন শুরু করো। রিয়ান হঠাৎ বলে উঠল, দিদিমা, মা আর বিয়ে করবে না গি? সবাই রিয়ানের দিকে তাকাল। শাশুড়ি বললেন, কেন রে? তোর মা বিয়ে করতে পারে না কেন? রিয়ান একটু ইতস্তত করল। তারপর বলল, মানে? মা একা থাকতে চায়। আমি রিয়ানকে থামানোর চেষ্টা করলাম। কিন্তু রিয়ান আবার বলল, দিদিমা, আমি মার যত্ন নিই। তিয়াও আছি। মার আর বিয়ে করার দরকার নেই। শাশুড়ি ভ্রু কুঁচকালেন। এটা তো ভুল কথা রিয়ান। তোর মা একা কতদিন থাকবে? তুইও তো বিয়ে করে চলে যাবি। আমি কোথাও যাব না দিদিমা। আমি সবসময় মার সাথে থাকব। শাশুড়ি আরও অবাক হলেন। তুই বিয়ে করবি না? রিয়ান চুপ রইল। আমি দ্রুত বললাম, মা, রিয়ান এখনো ছোট। পড়াশোনা শেষ করুক। তারপর এসব ভাববে। শাশুড়ি বললেন, তাই হোক। কিন্তু বৌমা, তুমি ভেবো। আমার কথাটা কি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ মা, ভাবব। শাশুড়ি চলে যাওয়ার পর রিয়ান আমার কাছে এলো। তিয়া তার রুমে চলে গিয়েছে। মা, তুমি কি সত্যিই আবার বিয়ে করার কথা ভাবছ? আমি রিয়ানের দিকে তাকালাম। রিয়ান, আমি কি করব সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে আমার কি হবে? তোর কি হবে মানে? তুই তো আমার ছেলেই থাকবি গি। রিয়ান মাথা নাড়ল। না মা, সেটা আলাদা। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো গু। আমি গভীর শ্বাস নিলাম। রিয়ান, তোর এই ভাবনা ভুল। তুই একজন সাইকোলজিস্টের কাছে যাগ। আমার সাইকোলজিস্টের দরকার নেই মা। আমি ভালোই আছি গু। আমি রিয়ানের হাত ধরলাম। রিয়ান, তুই আমার কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু তুই যা ভাবছিস সেটা ঠিক না। মা ছেলের সম্পর্ক পবিত্র। সেটাকে নষ্ট করিস না গি। রিয়ান আমার হাত চুমু দিল। আমি চমকে হাত সরিয়ে নিলাম। রিয়ান, এটা কি করছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ জ্বলে ভরে গেল। রিয়ান, তুই আমার হার্ট ব্রেক করে দিচ্ছিস। কোথায় ভুল হলো আমার? রিয়ান আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রিয়ান, তুই আমাকে ছুঁজো না এভাবে গু। কেন মা? আমি তোর ছেলে। তুমি আমাকে ছোটবেলা থেকে আদর করেছ। এখন কেন না? সেটা ছিল মায়ের আদর। এখন তোর নিয়ত আলাদা গু। রিয়ান চুপ রইল। তারপর বলল, মা, আমি তোমার রুমে আসতে পারি? আমি অবাক হলাম। কেন? আমি তোমার পাশে শুতে চাই। রিয়ান, আমি চিৎকার করে উঠলাম। তুই কি বলছিস জানিস? তিয়া দৌড়ে এলো। মা, তুমি চিৎকার করলে কেন? আমি নিজেকে সামলে নিলাম। কিছু না তিয়া। আমি আমি একটা ইঁদুর দেখে চমকেছি গু। তিয়া চারদিক দেখল। কোথায় ইঁদুর? চলে গেছে আমি বললাম। তিয়া রিয়ানের দিকে তাকাল। ভাই, তুই অদ্ভুত বিহেভ করছিস কেন? সকাল থেকে মার সাথে কি কথা হচ্ছে? রিয়ান বলল, তোর কোনো ব্যাপার না তিয়া গি। আমার ব্যাপার নেই মানে? এটা আমার বাড়ি। আমারও অধিকার আছে জানার। আমি তিয়াকে বললাম, তিয়া, তুই তোর পড়া দেখ। আমি আর তোর ভাই একটু কথা বলি। তিয়া অনিচ্ছায় চলে গেল। রিয়ান আবার আমার দিকে এগিয়ে এলো।
মা, আমি তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার উত্তর দাওনি কি? আমি রিয়ানের দিকে তাকালাম। রিয়ান, আমিও তোকে ভালোবাসি। মায়ের ভালোবাসা। এর বেশি কিছু না গি। কিন্তু আমি চাই এর বেশি গ। আমি মাথা ধরলাম। রিয়ান, তুই আমাকে পাগল করে দিচ্ছিস। কোথায় ভুল হলো? আমি কি তোকে বেশি আদর করেছি? বেশি ভালোবাসা দিয়েছি? রিয়ান বলল, না মা, তুমি ভুল করনি। আমার মনে প্রশ্ন জেগেছে গি। কি প্রশ্ন? রিয়ান গভীর শ্বাস নিল। মা, তুমি রাতে একা শোও। কষ্ট হয় না? আমি লজ্জা পেলাম। রিয়ান, এসব কথা বলিস না গি। কিন্তু মা, এটা তো স্বাভাবিক। তুমি একজন নারী। তোমারও শারীরিক চাহিদা আছে গি। আমি রিয়ানকে থাপ্পড় মারলাম। বদমাস! এসব কথা বলিস কি করে? রিয়ানের গালে হাতের দাগ পড়ল। কিন্তু সে রাগ করল না। মা, আমি ভুল কিছু বলিনি। আমি সত্যি কথা বলেছি। আমার চোখে জল এলো। রিয়ান, তুই কোথায় শিখছিস এসব? ইন্টারনেটে কি দেখিস? রিয়ান চুপ রইল। তারপর বলল, মা, আমি কিছু গল্প পড়েছি। কিরকম গল্প? মাছেলের গল্প। আমি অবাক হলাম। কোথায় পেলি এরকম গল্প? রিয়ান লজ্জা পেল। ইন্টারনেটে ঘু। আমি রিয়ানের কলার ধরলাম। তুই এসব নোংরা জিনিস পড়িস? তোর মাথা খারাপ হয়ে গেছে? রিয়ান আমার হাত সরিয়ে দিল। মা, এগুলো নোংরা না। এগুলো প্রেমের গল্প। প্রেমের গল্প? মাছেলের প্রেম হয় নাকি? রিয়ান বলল, মা, কেন হবে না? ভালোবাসার কোনো বাধা নেই। আমি রিয়ানের দিকে তাকিয়ে রইলাম। রিয়ান, তুই সম্পূর্ণ পথভ্রষ্ট হয়ে গেছিস গু। হঠাৎ দরজার ঘণ্টি বাজল। আমি দেখলাম আমার ছোট বোন রিনা এসেছে। রিনা এসেছে? তুই তোর রুমে যা গিয়ে, আমি রিয়ানকে বললাম। রিয়ান চলে গেল। আমি দরজা খুলে রিনাকে ভিতরে নিয়ে এলাম। দিদি, কেমন আছো? রিনা জিজ্ঞেস করল। ভালো আছি কু, আমি উত্তর দিলাম। রিনা আমার মুখের দিকে তাকাল। দিদি, তোমাকে চিন্তিত লাগছে। কি হয়েছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। রিনা আমার পাশে বসল। দিদি, আমাকে বলো। কি সমস্যা? আমি রিনার কাছে সব খুলে বললাম। রিয়ানের কথাগুলো, তার আচরণ সব। রিনা শুনে অবাক হল। দিদি, এটা তো গুরুতর সমস্যা গি। আমি কি করব রিনা? আমি বুঝতে পারছি না গি। রিনা বলল, দিদি, রিয়ানকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে গু। কিন্তু সে যেতে চায় না গু। তাহলে জোর করে নিয়ে যেতে হবে গু। আমি মাথা নাড়লাম। কিভাবে? সে তো আর ছোট বাচ্চা নেই। রিনা ভাবল একটু। তারপর বলল, দিদি, তুমি রিয়ানকে কিছুদিন আমার কাছে পাঠিয়ে দাও। আমি তাকে বুঝিয়ে বলবো। আমি খুশি হলাম। সত্যি? তুমি পারবে? চেষ্টা করে দেখি। রিনা রিয়ানকে ডেকে নিয়ে এলো। রিয়ান এসে বসল। রিয়ান, কেমন আছিস? রিনা জিজ্ঞেস করল। ভালো আছি খু, রিয়ান উত্তর দিল। রিনা বলল, রিয়ান, তুই কি আমার সাথে কয়েকদিন থাকবি? আমার একটু হেল্প লাগবে গি। রিয়ান সন্দেহের চোখে তাকাল। কিরকম হেল্প? আমার কম্পিউটারের কাজ আছে। তুই তো কম্পিউটারে ভালো গু। রিয়ান আমার দিকে তাকাল। মা, আমি খালার কাছে যাব? আমি বললাম, হ্যাঁ যা। খালার হেল্প কর। রিয়ান রাজি হল না। না মা, আমি তোমাকে একা রেখে যেতে পারবো না গি। রিনা বলল, রিয়ান, শুধু 3 দিনের জন্য। তোর মা একা থাকতে পারবে গি? রিয়ান আবার আমার দিকে তাকাল। মা, তুমি কি আমাকে দূরে পাঠাতে চাও? আমি বুঝতে পারলাম রিয়ান সন্দেহ করছে। না রিয়ান, তুই খালার হেল্প করে আয়। আমি ভালোই থাকব গু। রিয়ান ভাবল কিছুক্ষণ। তারপর বলল, ঠিক আছে। কিন্তু 3 দিনের বেশি না গি। রিনা খুশি হল। ঠিক আছে রিয়ান। আমি আজ সন্ধ্যায় তোকে নিয়ে যাব গু। রিয়ান নিজের রুমে চলে গেল। আমি রিনাকে ধন্যবাদ দিলাম। রিনা চলে যাওয়ার পর আমি একা বসে ভাবতে লাগলাম। রিয়ানের আচরণ দিন দিন খারাপ হচ্ছে। আমি কোথায় ভুল করেছি? সন্ধ্যায় রিনা এসে রিয়ানকে নিয়ে গেল। রিয়ান যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরল। আমি অস্বস্তি বোধ করলাম কিন্তু কিছু বলতে পারলাম না।
মা, আমি তোমাকে মিস করব, রিয়ান বলল। আমিও তোকে মিস করব, আমি উত্তর দিলাম। রিয়ান চলে যাওয়ার পর বাড়িতে শান্তি নেমে এলো। তিয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি একটু স্বস্তি পেলাম। রাতে খাওয়ার সময় তিয়া জিজ্ঞেস করল, মা, ভাইজের কি হয়েছে? সে অদ্ভুত বাহেব করছিল। আমি বললাম, তিয়া, তোর ভাই বড় হয়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে মানুষের আচরণ পরিবর্তন হয় গিয়ে। তিয়া মাথা নাড়ল। কিন্তু মা, আজ সকালে তুমি আর ভাই যে কথা বলছিলে সেটা অদ্ভুত লাগছিল গু। আমি চমকে উঠলাম। কিরকম অদ্ভুত? মানে, ভাই তোমার খুব কাছে দাঁড়িয়েছিল। আর তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি ভয় পেয়েছ। আমি তিয়াকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। তিয়া, তুই ভুল বুঝেছিস। আমি ভয় পাইনি গু। তিয়া সন্দেহের চোখে আমার দিকে তাকাল, কিন্তু আর কিছু বলল না। রাতে শোয়ার সময় আমার খুব অস্বস্তি লাগছিল। রিয়ানের কথাগুলো মাথায় ঘুরছিল। সে বলেছিল সে আমার রুমে আসতে চায়, আমার পাশে শুতে চায়। এসব ভেবে আমার গা ঘিন ঘিন করছিল। রিয়ান যে গল্পগুলোর কথা বলেছিল সেগুলো কিরকম গল্প? মাছেলের মধ্যে এরকম সম্পর্কের গল্প? এসব কি জিনিস? আমি ভাবতে লাগলাম, রিয়ান কখন থেকে এভাবে ভাবা শুরু করেছে। তার বাবা অনিন্দ মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছি। রিয়ান হয়তো ভেবেছে সে আমার যত্ন নেবে, কিন্তু সেটা এভাবে। পরের দিন সকালে উঠে দেখি তিয়া স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা, আজ আমি বন্ধুদের সাথে পার্কে যাব। দেরি করে আসব, তিয়া বলল। ঠিক আছে, সাবধানে যাবি। তিয়া চলে যাওয়ার পর আমি একা। ফোনে রিনাকে কল করলাম। রিনা, রিয়ান কেমন আছে? রিনা বলল, দিদি, রিয়ানের সাথে আমি কথা বলেছি। সে খুব জেদি। সে তার মতামত পরিবর্তন করতে চায় না। আমার মন খারাপ হয়ে গেল। তাহলে কি করব? দিদি, আমি একটা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন রিয়ানকে কাউন্সেলিং করাতে হবে। কিন্তু রিয়ান তো রাজি হবে না। রিনা বলল, দিদি, আমি রিয়ানকে বলেছি যে একটা কলেজের অ্যাডমিশন গাইডেন্সের জন্য কাউন্সেলরের কাছে যেতে হবে। সে রাজি হয়েছে। আমি খুশি হলাম। সত্যি? তুমি বুদ্ধি করেছ। হ্যাঁ দিদি। আমি আশা করি এতে কিছু উপকার হবে। দুপুরে হঠাৎ রিয়ান ফোন করল। মা, তুমি কেমন আছো? রিয়ান জিজ্ঞেস করল। ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো নেই মা। তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার বুক ধড়ফড় করতে লাগল। রিয়ান, এরকম বলিস না। তুই খালার কাজ শেষ করে আয়। মা, আমি আজ রাতেই চলে আসতে চাই। না রিয়ান, তুই খালার হেল্প কর। 3 দিন তো একটা কথা দিয়েছিস। রিয়ান চুপ রইল কিছুক্ষণ। তারপর বলল, মা, তুমি কি আমাকে দূরে রাখতে চাও? না রিয়ান, তুই ভুল ভাবছিস। তাহলে আমি আজ রাতেই আসছি। রিয়ান, তুই খালার সাথে কথা বল। আমি পরে তোকে ফোন করব। আমি ফোন কেটে দিলাম। তারপর রিনাকে ফোন করলাম। রিনা, রিয়ান বাড়ি আসতে চাইছে। রিনা বলল, দিদি, আমি রিয়ানকে বুঝিয়েছি, কিন্তু সে খুবই জেদি। আজ বিকেলে আমি তাকে কাউন্সেলর এর কাছে নিয়ে যাব। বিকেলে রিনা আবার ফোন করল। দিদি, আমি রিয়ানকে কাউন্সেলর এর কাছে নিয়ে গেছি। কি হলো? কাউন্সেলর রিয়ানের সাথে 1 ঘন্টা কথা বলেছেন। তিনি বলেছেন রিয়ানের মধ্যে একটা জটিল সমস্যা আছে। আমার মন আরও খারাপ হয়ে গেল। কিরকম সমস্যা? তিনি বলেছেন এটাকে অয়েডিপাস কমপ্লেক্স বলে। যখন একটা ছেলে তার মায়ের প্রতি রোমান্টিক ফিলিংস ডেভেলপ করে। আমি অবাক হলাম। এরকম সমস্যা আছে নাকি? হ্যাঁ দিদি, এটা সাইকোলজিক্যাল প্রবলেম। থেরাপির মাধ্যমে এটা ঠিক করা যায়। রিয়ান কি থেরাপি নিতে রাজি হবে? রিনা বলল, কাউন্সেলর রিয়ানকে অনেক বুঝিয়েছেন। রিয়ান বুঝতে পেরেছে তার ভাবনাগুলো ঠিক না। আমি একটু স্বস্তি পেলাম। সত্যি? হ্যাঁ দিদি। কাউন্সেলর বলেছেন এরকম ক্ষেত্রে পরিবারের সাপোর্ট খুব দরকার। আমি কি করতে পারি? রিনা বলল, দিদি, তুমি রিয়ানের সাথে নরমাল আচরণ করবে, কিন্তু তার অস্বাভাবিক আচরণে সাড়া দেবে না। সন্ধ্যায় রিয়ান আমাকে আবার ফোন করল। মা, আমি বুঝতে পেরেছি আমার ভাবনাগুলো ঠিক ছিল না। আমি খুশি হলাম। সত্যি রিয়ান? হ্যাঁ মা।
কাউন্সেলর আঙ্কেল আমাকে অনেক কিছু বুঝিয়েছেন। আমি ভুল করেছি। আমার চোখে জল এলো। রিয়ান, তুই আমার ভালো ছেলে। তুই শুধু কনফিউজড হয়ে গিয়েছিলি। মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমাকে কষ্ট দিয়েছি। তুই আমার সোনার ছেলে রিয়ান। আমি তোকে মাফ করে দিলাম। রিয়ান কাঁদতে লাগল। মা, আমি আর কখনো এভাবে ভাবব না। আমি জানি রিয়ান, তুই ঠিক হয়ে যাবি। পরের দিন রিয়ান বাড়ি ফিরে এলো। সে আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়াল। মা, আমি সরি। আমি রিয়ানের মাথায় হাত রাখলাম। রিয়ান, তুই ঠিক আছিস? এটা তোর দোষ ছিল না। রিয়ান আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। মা, আমি প্রমিস করছি আমি আর কখনো তোমাকে অস্বস্তি দেব না। আমি রিয়ানকে কোলে নিয়ে আদর করলাম। এবার সেই পুরানো মায়ের আদর। কোনো অস্বস্তি নেই। তিয়া স্কুল থেকে ফিরে এসে খুশি হল রিয়ানকে দেখে। ভাই, তুই ফিরে এসেছিস। আমি তোকে মিস করেছি। রিয়ান তিয়াকে আদর করল। আমিও তোকে মিস করেছি। সন্ধ্যায় আমরা তিনজন একসাথে টিভি দেখছিলাম। রিয়ান আমার পাশে বসেছিল কিন্তু দূরত্ব বজায় রেখে। সে আর আমার খুব কাছে আসার চেষ্টা করছিল না। রাতে খাওয়ার সময় রিয়ান বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দূরে একটা কলেজে ভর্তি হব। আমি চমকে উঠলাম। কেন রিয়ান? মা, আমার মনে হয় একটু দূরে থাকলে আমার ভালো হবে। আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠব। আমি বুঝতে পারলাম রিয়ান ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তুই যদি চাস তো যা, কিন্তু আমি তোকে মিস করব। রিয়ান হাসল। আমিও তোমাদের মিস করব মা। কিন্তু এটাই ভালো। তিয়া দুঃখ করল। ভাই, তুই চলে গেলে আমার সাথে কে খেলবে? রিয়ান তিয়ার মাথায় হাত রাখল। তিয়া, আমি ছুটির দিনে এসে তোর সাথে খেলব। কয়েক সপ্তাহ পর রিয়ান সত্যি সত্যি দূরের একটা কলেজে ভর্তি হয়ে গেল। সে যাওয়ার আগে আমাকে বলল, মা, আমি নিয়মিত কাউন্সেলিং নেব। আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চাই। আমি রিয়ানকে আশীর্বাদ করলাম। তুই আমার গর্ব রিয়ান। তুই নিজেকে চিনতে পেরেছিস এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করছিস। রিয়ান চলে যাওয়ার পর বাড়ি খালি খালি লাগছিল। কিন্তু আমি স্বস্তি পেয়েছিলাম। সেই অস্বস্তিকর পরিস্থিতি আর নেই। মাসখানেক পর শাশুড়ি আবার এলেন। তিনি আবার বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। বৌমা, আমি আবার সেই ছেলের কথা বলতে এসেছি। তুমি একবার দেখো না। আমি ভাবলাম, রিয়ান এখন দূরে। সে সুস্থ হয়ে উঠছে। হয়তো আমার নতুন জীবন শুরু করা উচিত। মা, আমি রাজি আছি। ছেলেটার সাথে দেখা করতে পারি। শাশুড়ি খুব খুশি হলেন। সত্যি বৌমা? তুমি রাজি? হ্যাঁ মা। আমিও মনে করি একা থাকাটা ঠিক না। কয়েকদিন পর ছেলেটার সাথে আমার দেখা হল। তার নাম সৌরভ। বয়স ৪৫। বিধবা। তার একটা মেয়ে আছে। খুব ভদ্র এবং শিক্ষিত মানুষ। আমরা দুজনেই একমত হলাম বিয়ের ব্যাপারে। তিয়াও খুশি হল নতুন বাবা পাওয়ার জন্য। রিয়ানকে খবর দিলাম ফোনে। সে খুব খুশি হল। মা, আমি খুব খুশি। তুমি একা থাকবে না। কিন্তু মা, আমি বিয়েতে আসতে পারব না। আমি অবাক হলাম। কেন রিয়ান? মা, আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। আমার মনে হয় আমার না আসাই ভালো। কিন্তু আমি তোমাকে ফোনে আশীর্বাদ করব। আমি বুঝতে পারলাম রিয়ান ঠিক কথাই বলেছে। ঠিক আছে রিয়ান, তুই সুস্থ হওয়াটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ৩ মাস পর আমার আর সৌরভের বিয়ে হল। খুব সাদামাটা অনুষ্ঠান। শুধু আত্মীয় স্বজন এবং বন্ধুরা এসেছিলেন। বিয়ের দিন রিয়ান ফোন করে আমাকে আশীর্বাদ করল। মা, তুমি খুব সুন্দর লাগছ। সৌরভ কাকা খুব ভালো মানুষ। তুমি সুখী থাকবে। আমার চোখে জল এলো। রিয়ান, তুই আমার সবচেয়ে ভালো ছেলে। মা, আমি তোমায় কখনো কষ্ট দেব না। আমি একটা ভালো মানুষ হয়ে উঠব। বিয়ের পর নতুন জীবন শুরু হল। সৌরভ খুব ভালো মানুষ। তার মেয়ে পূর্ণিমাও তিয়ার সাথে ভালো মিশে। আমরা নতুন বাড়িতে উঠলাম। তিয়া নতুন স্কুলে ভর্তি হল। সবকিছু ঠিকঠাক চলতে লাগল। রিয়ান মাসে একবার ফোন করে। সে পড়াশোনায় ভালো করছে। নিয়মিত থেরাপি নিচ্ছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ১ বছর পর রিয়ান ছুটিতে বাড়ি এলো।
কিন্তু আমার নতুন বাড়িতে না, সে গেল রিনার কাছে। রিনা আমাকে ফোন করল। দিদি, রিয়ান অনেক চেঞ্জ হয়েছে। সে এখন নরমাল। আমি খুশি হলাম। সত্যি? হ্যাঁ দিদি। সে এখন একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে। তার নাম অনন্যা। আমার মন ভালো হয়ে গেল। অনন্যা কেমন মেয়ে? খুব ভালো মেয়ে দিদি। একই কলেজে পড়ে। রিয়ান বলছে সে অনন্যাকে বিয়ে করতে চায়। আমি কেঁদে ফেললাম খুশিতে। রিয়ান তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? হ্যাঁ দিদি। সে এখন একটা স্বাভাবিক যুবক। তার মধ্যে সেই পুরানো সমস্যা আর নেই। কয়েকদিন পর রিয়ান আমাকে ফোন করল। মা, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি চমকে উঠলাম। রিয়ান, তুই কি প্রস্তুত? হ্যাঁ মা। আমি সম্পূর্ণ সুস্থ। আমি তোমাকে অনন্যার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমি খুব খুশি হলাম। অবশ্যই রিয়ান। তুই আর। পরের দিন রিয়ান অনন্যাকে নিয়ে এল। অনন্যা খুব সুন্দর এবং ভদ্র মেয়ে। সে আমাকে মা বলে ডাকল। রিয়ান আমার কাছে এসে প্রণাম করল। তার চোখে সেই পুরানো অস্বাভাবিক ভাব আর নেই। সে এখন একটা নরমাল ছেলে। মা, আমি অনন্যাকে বিয়ে করতে চাই। তুমি আমাদের আশীর্বাদ করবে? আমি রিয়ান আর অনন্যা দুজনকে আশীর্বাদ করলাম। তোরা খুব সুখী হবি। সৌরভ রিয়ানকে পছন্দ করল। তিয়া তার বড় ভাইকে দেখে খুব খুশি হল। ভাই, তুই একদম চেঞ্জ হয়ে গেছিস। এখন তোকে ভালো লাগছে, তিয়া বলল। রিয়ান হাসল। তিয়া, আমি ভুল পথে গিয়েছিলাম। এখন আমি ঠিক পথে ফিরে এসেছি। 6 মাস পর রিয়ান আর অনন্যার বিয়ে হল। আমি খুব খুশি ছিলাম। রিয়ান সম্পূর্ণ সুস্থ হয়ে একটা সুন্দর জীবন শুরু করেছে। বিয়ের দিন রিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে মাফ চাই। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি রিয়ানের মাথায় হাত রেখে বললাম, রিয়ান, তুই আমার গর্ব। তুই নিজেকে সামলে নিয়েছিস। এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। রিয়ান কেঁদে ফেল। মা, আমি তোমাকে সবসময় মা হিসেবেই ভালোবাসব। আর কখনো ভুল করব না। আমি রিয়ানকে আলিঙ্গন করলাম। এবার সেই স্বাভাবিক মাছেলের আলিঙ্গন। এভাবে আমার পরিবারের একটা কঠিন সময় কেটে গেল। রিয়ান সুস্থ হয়ে গেল। আমি নতুন জীবন পেলাম। তিয়াও খুশি। আজ 2 বছর পর রিয়ান আর অনন্যার একটা ছেলে হয়েছে। আমি দাদিমা হয়েছি। রিয়ান একটা ভালো বাবা এবং স্বামী। সেই দিনের কথা ভেবে আমার এখনো ভয় লাগে। যদি রিনা সাহায্য না করত, যদি কাউন্সেলিং না হতো, তাহলে কি হতো? কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। রিয়ান বুঝতে পেরেছিল তার ভুল। সে নিজেকে ঠিক করেছে। আমি বুঝলাম যে কখনো কখনো পরিবারে কঠিন সময় আসে। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান হয়। আজ আমি সৌরভের সাথে সুখী। তিয়া বড় হয়ে একটা ভালো মেয়ে হয়েছে। রিয়ান সুস্থ এবং সুখী। আর আমার একটা নাতি আছে। এই নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত আহমেদ নামের এক যুবক। বয়স মাত্র 25 বছর, কিন্তু তার হৃদয়ে ছিল অসীম অশান্তি। বাবা মা দুজনেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রতিদিন ফজরের নামাজের আগে উঠে তারা কুরআন তিলাওয়াত করতেন। কিন্তু আহমেদের মন কেমন জানি ভিন্ন দিকে ঝুঁকেছিল। আহমেদ ছিল অত্যন্ত মেধাবী। তার পড়াশোনায় কোনো অভাব ছিল না। কিন্তু যত দিন যেতে লাগল, ততই সে ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যেতে লাগল। বন্ধুদের প্রভাবে সে এমন সব কাজে জড়িয়ে পড়ল যা একজন মুসলিমের জন্য উচিত নয়। নামাজ ছেড়ে দিল, কুরআন পড়া বন্ধ করল। এমনকি মিথ্যা কথা বলা আর ছোটখাটো অন্যায় কাজগুলোকে সে স্বাভাবিক বলে মনে করতে লাগল। একদিন সকালবেলা আহমেদের মা জায়নাব তাকে ডেকে বললেন, বাবা আহমেদ, আজ জুমার নামাজে যাবে তো? আহমেদ বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব পুরনো রীতিনীতি নিয়ে থাকবেন কেন? আমার অনেক কাজ আছে। জায়নাব বেগমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখান। আহমেদ বাড়ি থেকে বের হয়ে গেল। তার গন্তব্য ছিল বাজার, যেখানে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিত। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ তার পা পিছলে গেল। প্রচণ্ড ব্যথা পেলছে। পা মচকে গেছে। হাঁটতে পারছে না।
এমন সময় একজন বয়স্ক লোক এসে তাকে সাহায্য করলেন। তিনি আহমেদকে কাঁধে ভর দিয়ে কাছের একটি মসজিদে নিয়ে গেলেন। সেই বয়স্ক ব্যক্তির নাম ছিল উস্তাদ ইব্রাহিম। তিনি ছিলেন মসজিদের ইমাম। উস্তাদ ইব্রাহিম আহমেদের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন এবং কিছু ঔষধ দিলেন। তারপর বললেন, বেটা, তুমি কোথায় যাচ্ছিলে এত তাড়াতাড়ি? আহমেদ কিছুটা লজ্জিত হয়ে বলল, কোনো জরুরি কাজ ছিল। উস্তাদ ইব্রাহিম হাসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুবকটি কোনো সমস্যার মধ্যে আছে। তিনি বললেন, বেটা, কিছু মনে করবে না, তুমি কি নামাজ পড়? আহমেদ চুপ করে রইল। উস্তাদ ইব্রাহিম আবার বললেন, আমি তোমাকে কিছু বলতে চাই না। শুধু জানতে চাই, তুমি কি সুখী? এই প্রশ্নটি আহমেদের মনে গভীর রেখাপাত করল। সে ভাবতে লাগল, সে কি সত্যিই সুখী? তার মনে এত অশান্তি কেন? কেন সে সব সময় খিটখিটে মেজাজে থাকে? উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি একটু বিশ্রাম নাও। জুহরের নামাজ পর্যন্ত এখানেই থাকব। আহমেদ মসজিদের কার্পেটে শুয়ে রইল। হঠাৎ তার কানে ভেসে এল আজানের সুমধুর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। এই আজান শুনে আহমেদের মনে একটি অদ্ভুত অনুভূতি হল। সে মনে করতে পারল না কতদিন পর এই আজান শুনেছে এত মনোযোগ দিয়ে। মুজাজ্জিনের কণ্ঠে যেন একটি মাধুর্য ছিল যা তার হৃদয় ছুঁয়ে গেল। নামাজের সময় উস্তাদ ইব্রাহিম আহমেদকে বললেন, তুমি চাইলে নামাজ পড়তে পার, না চাইলে এখানে বসে থাকগু। আহমেদ ভাবল একটু। অনেক দিন পর তার নামাজ পড়তে ইচ্ছে হল। সে উজু করে নামাজে দাঁড়াল। কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখল যে সে অনেক কিছুই ভুলে গেছে। সূরা ফাতিহার পর কোনো সূরা পড়বে তা মনে করতে পারছে না। উস্তাদ ইব্রাহিম তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকে সাহায্য করলেন। নামাজ শেষে আহমেদের চোখে পানি এসে গেল। কেন যেন তার মনে হল যে অনেক দিন পর সে একটু শান্তি পেয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম পাঠ। নামাজের পর উস্তাদ ইব্রাহিম আহমেদকে বসতে বললেন। তিনি নিজে একটি কাপ চা নিয়ে এলেন। বেটা, তিনি বললেন, আমি তোমাকে একটি গল্প বলি গি। আহমেদ মনোযোগ দিয়ে শুনতে লাগল। উস্তাদ ইব্রাহিম বললেন, অনেক বছর আগে আমি তোমার মতোই ছিলাম। আমার বয়স যখন তোমার বয়সের মতো, তখন আমিও ভাবতাম যে ধর্মকর্ম করে কি লাভ। আমি ভাবতাম জীবনটা উপভোগ করতে হবে। কিন্তু এক রাতে আমার জীবনে একটি ঘটনা ঘটল। কি ঘটনা? আহমেদ জিজ্ঞেস করল। আমি তখন একটি ব্যবসা করতাম। খুব ভালো চলছিল ব্যবসা। কিন্তু ব্যবসায় আমি সবসময় সততা মানতাম না। ক্রেতাদের সাথে মাঝে মাঝে ধোঁকা দিতাম। একদিন আমি একটি বৃদ্ধ মহিলার কাছে নকল জিনিস বিক্রি করলাম। উস্তাদ ইব্রাহিম একটু থামলেন, তারপর আবার বললেন, সেই রাতে আমার একটি স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছি। সেই বৃদ্ধ মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার হাতে সেই নকল জিনিস। তিনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনছিল। স্বপ্ন থেকে জেগে আমার ঘাম হয়ে গেল। আমি বুঝলাম যে আমি ভুল পথে আছি। পরের দিনই আমি সেই মহিলার কাছে গিয়ে সত্য বলে তার টাকা ফেরত দিলাম। তারপর থেকে আমি সততার পথে চলার চেষ্টা করেছি। আহমেদ বলল, কিন্তু উস্তাদজি, এগুলো তো স্বপ্নের কথা। বাস্তবে তো কিছু হয় না আগে। উস্তাদ ইব্রাহিম হাসলেন। বেটা, আল্লাহ তায়ালা অনেক সময় স্বপ্নের মাধ্যমেও আমাদের সতর্ক করেন। কিন্তু সেটাই মূল কথা নয়। মূল কথা হল, আমি যখন সততার পথে চলতে শুরু করলাম, তখন আমার মনের অশান্তি দূর হয়ে গেল। তিনি আরও বললেন, তুমি কি জানো আমাদের রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত। এর মানে কি? আহমেদ জিজ্ঞেস করল। এর মানে হল, যখন আমরা আল্লাহকে স্মরণ করি, তখন আমাদের আত্মা জীবিত থাকে। আমরা শান্তি পাই। আর যখন আমরা আল্লাহকে ভুলে যাই, তখন আমাদের আত্মা মরে যায়। তখন আমরা অশান্তিতে ভোগি। আহমেদ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল যে উস্তাদ ইব্রাহিমের কথাগুলো সত্যি। তার নিজের অভিজ্ঞতা দিয়েই সে বুঝতে পারছিল যে যখন থেকে সে নামাজ কালাম ছেড়েছে, তখন থেকেই তার মনে অশান্তি বেড়েছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আমি তোমাকে কোনো কিছুর জন্য জোর করব না। কিন্তু একটি কথা বলি। তুমি একবার চেষ্টা কর। মাত্র এক সপ্তাহের জন্য নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড় এবং প্রতিদিন একটু কুরআন পড়। দেখ তোমার মনে কি পরিবর্তন হয়। আহমেদ ভাবতে লাগল। এক সপ্তাহ তো কোনো বড় বিষয় নয়। সে বলল, ঠিক আছে উস্তাদজি, আমি চেষ্টা করে দেখি।
উস্তাদ ইব্রাহিম খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্য করুন গু। আহমেদ বাড়ি ফিরে গেল। তার মা জায়নাব বেগম দেখলেন যে আহমেদের চেহারায় একটি পরিবর্তন এসেছে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন রাতে আহমেদ অনেক দিন পর কুরআন হাতে নিল। সে সূরা বাকারা পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর তার চোখ ভিজে গেল। কুরআনের এই আয়াতটি তার মনে গেঁথে গেল। আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেই রাতে আহমেদের অনেক দিন পরে ভালো ঘুম হল। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। পরের দিন থেকে আহমেদ তার প্রতিজ্ঞা অনুযায়ী নিয়মিত নামাজ পড়তে শুরু করল। প্রথম দিন খুবই কষ্ট হল। ফজরের নামাজের জন্য ভোরে উঠতে পারল না। কিন্তু সে হার মানল না। পরের দিন অ্যালার্ম দিয়ে রাখল। 3 দিন পার হওয়ার পর আহমেদের মনে একটু পরিবর্তন অনুভব করল। তার রাগ গুস্সা কমে গেছে। মা বাবার সাথে কথা বলার সময় আগের মতো বিরক্তি লাগছে না। কিন্তু চতুর্থ দিনে একটি পরীক্ষা এল। আহমেদের বন্ধু রফিক এসে বলল, আরে আহমেদ, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে আমাদের সাথে আড্ডা দিতে আসছিস না। চল আজ একটা ভালো জায়গায় যাই। রফিক তাকে এমন এক জায়গায় যেতে বলল যেখানে গেলে নামাজ পড়া সম্ভব হবে না। আহমেদ দ্বিধায় পড়ে গেল। একদিকে বন্ধুর চাপ, অন্যদিকে উস্তাদ ইব্রাহিমের কাছে দেওয়া প্রতিজ্ঞা। আহমেদ বলল, রফিক, আজ যেতে পারব না। আমার একটা জরুরি কাজ আছে। রফিক হেসে বলল, আরে ভাই, এসব ধর্মের চক্করে পড়েছিস নাকি? এসব কিছুই না। জীবন একটাই, উপভোগ করগু। আহমেদের মনে খুব দ্বন্দ্ব হল। কিন্তু সে মনে মনে দোয়া করল এবং দৃঢ়ভাবে বলল, না ভাই, আজ যাব না। রফিক রেগে গিয়ে চলে গেল। সেদিন আহমেদ জুহরের নামাজ পড়তে গেল উস্তাদ ইব্রাহিমের মসজিদে। নামাজের পর উস্তাদজি তাকে দেখে খুশি হলেন। কেমন লাগছে? উস্তাদ ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ভালো লাগছে, আহমেদ বলল। কিন্তু একটা সমস্যা হয়েছে। আমার বন্ধুরা আমার উপর রেগে গেছে। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, এটা একটা পরীক্ষা। যখন কেউ ভালো পথে চলতে চায় তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। কুরআনে আল্লাহ বলেছেন, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিকে হিদায়াত দেব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। তিনি আরও বললেন, সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে ভালো কাজে উৎসাহ দেয়া। আর যে তোমাকে খারাপ কাজে টানে সে আসলে তোমার শত্রু, বন্ধু নয়। আহমেদ বুঝতে পারল যে উস্তাদজির কথা সত্যি। তার তথাকথিত বন্ধুরা তাকে কখনো ভালো কিছুর জন্য উৎসাহ দেয়নি। উস্তাদ ইব্রাহিম বললেন, তুমি চাইলে এই মসজিদের কিছু যুবকের সাথে পরিচিত হতে পার। তারাও তোমার মতোই। তারা ভালো পথে চলার চেষ্টা করছে। সেদিন আহমেদের পরিচয় হল ইউসুফ, ইব্রাহিম এবং সালিমের সাথে। তারা সবাই ভালো ছেলে। তাদের সাথে কথা বলে আহমেদের খুব ভালো লাগল। ইউসুফ বলল, আমিও তোমার মতোই ছিলাম। কিন্তু যখন আমি নিয়মিত নামাজ পড়তে শুরু করলাম আমার জীবনটাই বদলে গেল। সালিম বলল, আমি এখন প্রতিদিন সকালে কুরআন পড়ি। এতে আমার মন খুব শান্ত থাকে। এভাবে আহমেদের নতুন কিছু ভালো বন্ধু হল। চতুর্থ অধ্যায়, দোয়ার শক্তি। 1 সপ্তাহ পূর্ণ হওয়ার পর আহমেদ উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। তার চেহারায় একটি নূর দেখা যাচ্ছিল। কেমন লাগল? উস্তাদজি জিজ্ঞেস করলেন। আহমেদ বলল, উস্তাদজি, আমি নিজেই বুঝতে পারছি না। 1 সপ্তাহেই আমার কত পরিবর্তন হয়েছে। আমার মনে এত শান্তি যে বলে শেষ করতে পারব না। উস্তাদ ইব্রাহিম বললেন, এটাই হল ইসলামের শক্তি। আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রাখ, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আহমেদ বলল, উস্তাদজি, আমি এখন সব সময় এভাবে চলতে চাই। কিন্তু ভয় হয় যে কোনো দিন আবার পিছলে যাই। উস্তাদ ইব্রাহিম বললেন, এই ভয়টাই তোমাকে সঠিক পথে রাখবে। এজন্য তোমাকে প্রতিদিন দোয়া করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আহমেদকে কিছু দোয়া শেখালেন। রাব্বানা লা তুই কুলুবানা বাদা ইয়ো হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান কর। নিশ্চয় তুমি মহাদাতা। আহমেদ এই দোয়াটি মুখস্থ করে নিল। কয়েকদিন পর আহমেদের জীবনে একটি বড় পরীক্ষা এল।
তার চাকরির ইন্টারভিউ ছিল। এই চাকরিটি পেলে তার জীবনে অনেক স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু ইন্টারভিউর দিন জুমার দিন। জুমার নামাজের ঠিক সময়ে ইন্টারভিউ। আহমেদ ভাবতে লাগল কি করবে। একদিকে চাকরির প্রয়োজন, অন্যদিকে জুমার নামাজ। সে উস্তাদ ইব্রাহিমের কাছে গেল। উস্তাদ জি বললেন, বেটা, কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও এবং ক্রয়বিক্রয় ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কিন্তু উস্তাদ জি, চাকরি না পেলে কি করব? আহমেদ চিন্তিত হয়ে বলল। উস্তাদ ইব্রাহিম বললেন, বেটা, আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তুমি আল্লাহর উপর ভরসা রাখ। প্রথমে ধর্ম, তারপর দুনিয়া গু। আহমেদ সিদ্ধান্ত নিল। সে কোম্পানিতে ফোন করে বলল যে জুমার নামাজের কারণে সে একটু দেরি করে আসবে। কোম্পানির লোক বলল যে তাহলে ইন্টারভিউ পরের সপ্তাহে হবে। আহমেদ একটু দুশ্চিন্তা করল, কিন্তু জুমার নামাজে গেল। নামাজের পর সে দোয়া করল। সেদিন বিকেলে আচমকা তার ফোন এল অন্য একটি কোম্পানি থেকে। তারা তার সিভি দেখে তাকে ইন্টারভিউর জন্য ডাকছে। আর সেই চাকরির বেতন ছিল আগের চাকরির চেয়েও বেশি। আহমেদ অবাক হয়ে গেল। উস্তাদ ইব্রাহিমের কথা সত্যি হয়েছে। আল্লাহ তার জন্য আরও ভালো ব্যবস্থা করে দিয়েছেন। পঞ্চম অধ্যায়, নূরের বিস্তার। চাকরি পাওয়ার পর আহমেদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার মনের মধ্যে। সে এখন অন্যদের সাহায্য করার কথা ভাবতে লাগল। একদিন সে দেখল রাস্তায় একটি ছোট ছেলে কাঁদছে। আহমেদ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মাকে খুঁজে পাচ্ছি না গি। আহমেদ তাকে কাঁধে নিয়ে পুলিশ স্টেশনে গেল। সেখান থেকে তারা ছেলেটির মা বাবার খোঁজ করল। 2 ঘণ্টা পর ছেলেটির মা এসে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে আহমেদকে ধন্যবাদ জানালেন। সেদিন রাতে আহমেদের মনে অপূর্ব এক আনন্দ ছিল। তার মনে হল যে আল্লাহর সন্তুষ্টি এরকমই অনুভব করায়। আহমেদ এরপর নিয়মিত দাতব্য কাজে অংশ নিতে শুরু করল। সে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিত, এতিমদের সাহায্য করত। এভাবে তার জীবনে একটি নতুন মাত্রা যোগ হল। 1 বছর পর আহমেদ দেখল যে তার পুরানো বন্ধু রফিক খুব খারাপ অবস্থায় আছে। সে নেশায় জড়িয়ে পড়েছে এবং তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। আহমেদ রফিকের কাছে গেল। রফিক প্রথমে তাকে এড়িয়ে চলতে চাইল, কিন্তু আহমেদ ধৈর্য ধরে তার সাথে কথা বলল। রফিক, দেখ তোর অবস্থা কি হয়েছে। চল আমার সাথে একবার মসজিদে যা গু। রফিক বলল, আমি তো অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ বলল, আল্লাহ নিজেই বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। রফিক কাঁদতে শুরু করল। আহমেদ তাকে সান্ত্বনা দিল। সেদিন রফিক আহমেদের সাথে মসজিদে গেল। উস্তাদ ইব্রাহিম রফিককে দেখে খুশি হলেন। তিনি তার সাথে অনেক কথা বললেন। রফিক তওবা করল এবং নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। ষষ্ঠ অধ্যায়, পরিবারের আলো। আহমেদের পরিবর্তন দেখে তার বাবা মা খুব খুশি ছিলেন। তার মা জায়নাব বেগম প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন আহমেদ বাবার কাছে বলল, আব্বা, আমি বিয়ে করতে চাই। তার বাবা হাসিম সাহেব বললেন, ভালো কথা বেটা। কোনো মেয়ে দেখেছ? আহমেদ বলল, আব্বা, আমি চাই এমন একটি মেয়েকে যে ধর্মপ্রাণ হবে। সুন্দর দেখতে হোক বা না হোক, কিন্তু তার চরিত্র যেন সুন্দর হয় গ। হাসিম সাহেব খুশি হলেন। তিনি কয়েকটি ভালো পরিবারে খোঁজখবর নিলেন। অবশেষে তাদের পাশের গ্রামে ফাতিমা নামের একটি মেয়ের কথা জানতে পারলেন। মেয়েটি খুবই ধর্মপ্রাণ এবং সুশিক্ষিত। বিয়ের প্রস্তাব পাঠানো হল। ফাতিমার বাবা মা আহমেদের খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সে একজন ভালো ছেলে। তারা প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিয়ের আগে আহমেদ এবং ফাতিমার একটি সভা হল যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আহমেদ ফাতিমাকে বলল, আমি চাই আমাদের ঘর হবে এমন যেখানে আল্লাহর জিকির হবে, কুরআন তিলাওয়াত হবে গু। ফাতিমা বলল, এটাই আমার স্বপ্ন। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কিন্তু বরকতে ভরপুর। বিয়ের পর আহমেদ ও ফাতিমা নিয়মিত একসাথে কুরআন পড়তেন। তাদের ঘরে এক অপূর্ব শান্তির পরিবেশ ছিল।
একদিন ফাতিমা আহমেদকে বলল, আমি একটি কুরআন শিক্ষার স্কুল খুলতে চাই, ছোট মেয়েদের জন্য। আহমেদ খুশি হয়ে বলল, চমৎকার আইডিয়া, আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। এভাবে তারা মিলে একটি ছোট মক্তব খুল। সেখানে পাড়ার ছোট মেয়েরা কুরআন পড়তে শিখত। ধীরে ধীরে এই মক্তবের সুনাম ছড়িয়ে গেল। সপ্তম অধ্যায়, বিপদের পরীক্ষা। আহমেদের জীবন যখন খুব সুখে চলছিল, তখন আল্লাহ তায়ালা তাকে একটি কঠিন পরীক্ষায় ফেললেন। আহমেদের বাবা হাশিম সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হার্টে সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। অপারেশনের খরচ ছিল অনেক। আহমেদের সব সঞ্চয় শেষ হয়ে গেল, কিন্তু তবুও টাকা কম পড়ছিল। আহমেদ চিন্তায় পড়ে গেল। এমন সময় তার অফিসের বস তাকে একটি প্রস্তাব দিল। একটি কন্ট্রাক্ট পেতে হলে কিছু ঘুষ দিতে হবে। সেই কন্ট্রাক্ট পেলে আহমেদের বিশাল কমিশন হবে। আহমেদের মনে দ্বন্দ্ব শুরু হল। একদিকে বাবার চিকিৎসার জরুরি প্রয়োজন, অন্যদিকে ঘুষ দেওয়া হারাম। সেই রাতে আহমেদ অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করল। সে সূরা বাকারার এই আয়াতটি পড়ল, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন গো। পরের দিন আহমেদ তার বসকে বলল যে সে ঘুষ দেবে না। বস রেগে গেল, কিন্তু আহমেদ তার সিদ্ধান্তে অটুট রইল। সেদিন বিকেলে একটি অলৌকিক ঘটনা ঘটল। আহমেদের চাচা, যিনি বিদেশে থাকতেন, হঠাৎ ফোন করে বললেন যে তিনি হাশিম সাহেবের চিকিৎসার সব খরচ দেবেন। আহমেদ বুঝতে পারল যে এটি আল্লাহর সাহায্য। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অভাবনীয় উপায় বের করে দেন। হাশিম সাহেবের অপারেশন সফল হল। কয়েক মাস পর তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর আহমেদের ঈমান আরও শক্তিশালী হল। অষ্টম অধ্যায়, নেতৃত্বের দায়িত্ব। কয়েক বছর পর উস্তাদ ইব্রাহিম খুব বিদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমি চাই তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাও। আহমেদ বলল, উস্তাদ জি, আমি তো আপনার মতো জ্ঞানী নই গু। উস্তাদ ইব্রাহিম বললেন, জ্ঞান অর্জন করতে হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হল নিয়ত। তোমার নিয়ত ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন গু। তিনি আহমেদকে আরও বললেন, তুমি এই এলাকার যুবকদের সংগঠিত কর, তাদের ভালো পথে আনার চেষ্টা করব। আহমেদ এই দায়িত্ব নিল। সে ইউসুফ, সালিম এবং আরও কয়েকজন ভালো ছেলেকে নিয়ে একটি ইসলামিক যুব সংগঠন গঠন করল। তারা প্রতি সপ্তাহে একটি আলোচনা সভার আয়োজন করত। এই সভাগুলোতে তারা কুরআন হাদিসের আলোচনা করত, ইসলামের সুন্দর শিক্ষাগুলো তুলে ধরত। ধীরে ধীরে এলাকার অনেক যুবক এই সংগঠনের সাথে যুক্ত হতে লাগল। আহমেদ দেখল যে যারা এই সংগঠনের সাথে যুক্ত হচ্ছে, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। তারা খারাপ সঙ্গ ছেড়ে দিচ্ছে, নিয়মিত নামাজ পড়ছে। একদিন তাদের একটি বিশেষ অনুষ্ঠানে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এলেন। তিনি তাদের কাজ দেখে খুশি হলেন। তিনি বললেন, তোমরা যে কাজ করছ, এটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করব। এই সংগঠনের মাধ্যমে আহমেদ বুঝল যে একজন মানুষ যদি নিজেকে পরিবর্তন করে, তাহলে সে অন্যদেরও পরিবর্তনে অনুপ্রাণিত করতে পারে। নবম অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। আহমেদ ও ফাতিমার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হল। তার নাম রাখল ইব্রাহিম, উস্তাদ ইব্রাহিমের নামে। উস্তাদ ইব্রাহিম যখন ছোট ইব্রাহিমকে কোলে নিলেন, তখন তার চোখে পানি এসে গেল। তিনি দোয়া করলেন, আল্লাহ, এই শিশুকে ভালো মানুষ বানাও, তাকে দ্বীনের খেদমতের তৌফিক দাও। আহমেদ ও ফাতিমা ঠিক করলেন যে তারা তাদের সন্তানকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দেবেন। শুধু দুনিয়াবি শিক্ষা নয়, দ্বীনি শিক্ষাও। ছোট ইব্রাহিম যখন কথা বলতে শিখল, তখন তার মা তাকে প্রথমে শেখালেন ও আল্লাহ শব্দটি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ গো। আহমেদ প্রতিদিন তার ছেলেকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। ছেলে যখন একটু বড় হল, তখন তাকে নামাজ পড়তে শেখাল। একদিন 5 বছরের ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি আল্লাহকে ভালোবাসি। আহমেদের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার পরিবারকে কত বরকত দিয়েছেন। ইব্রাহিম বড় হতে লাগল। সে ছিল খুবই মেধাবী এবং ভদ্র। স্কুলের সবাই তাকে পছন্দ করত। কিন্তু সবচেয়ে ভালো কথা হল, সে ছিল খুবই ধর্মপ্রাণ। 10 বছর বয়সে ইব্রাহিম পূর্ণ কুরআন শরীফ পড়ে শেষ করল। পাড়ার সবাই তার আমিন অনুষ্ঠানে এল। উস্তাদ ইব্রাহিম, যিনি তখন অনেক বৃদ্ধ, তিনিও এলেন। তিনি ছোট ইব্রাহিমের জন্য দোয়া করলেন। 10ম অধ্যায়, জীবনের পরিণতি।
বছর চলে গেল। আহমেদ এখন মধ্যবয়স্ক। তার ছেলে ইব্রাহিম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে ইসলামিক স্টাডিজে অনার্স করছে। তার স্বপ্ন হল একজন আলেম হওয়া। আহমেদের যুব সংগঠন এখন অনেক বড় হয়েছে। তারা এখন পুরো জেলায় কাজ করে। অনেক যুবক তাদের সংগঠনের মাধ্যমে সঠিক পথে এসেছে। ফাতিমার মক্তব্য এখন একটি বড় ইসলামিক স্কুলে রূপ নিয়েছে। সেখানে শত শত মেয়ে পড়াশোনা করে। শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও দেওয়া হয়। একদিন উস্তাদ ইব্রাহিম আহমেদকে ডেকে বললেন, বেটা, আমি এখন খুব দুর্বল। আমার মনে হয় আল্লাহ আমাকে তার কাছে ডাকছেন গু। আহমেদ কাঁদিতে শুরু করল। উস্তাদ জি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না। মৃত্যু তো সবার জন্য নির্ধারিত। আমি খুশি যে আমি তোমাকে ভালো পথে দেখতে পাচ্ছি। তুমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ। তিনি আরও বললেন, তুমি জানো, যখন আমি প্রথম তোমাকে দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে তুমি কিছু একটা করবে। আল্লাহ তোমাকে ব্যবহার করবেন গু। কয়েকদিন পর উস্তাদ ইব্রাহিম ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবাই তার জন্য দোয়া করল। আহমেদ উস্তাদ জির কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল, উস্তাদ জি, আমি আপনার কাজ এগিয়ে নিয়ে যাব। যতদিন বেঁচে থাকব মানুষকে আল্লাহর পথে ডাকব। একাদশ অধ্যায়, নূরের বিস্তার। আহমেদ এখন তার এলাকার একজন সম্মানিত ব্যক্তি। সবাই তাকে আহমেদ ভাই বলে ডাকে। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে আসে। তিনি সবাইকে ইসলামের আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করেন। একদিন একটি পরিবারের মধ্যে ঝগড়া হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। তারা আহমেদের কাছে এল সমাধানের জন্য। আহমেদ তাদের দুজনকেই আলাদা আলাদা করে কথা বলল। তারপর তাদের একসাথে বসিয়ে কুরআনের এই আয়াত শোনাল। তোমাদের স্ত্রীদের সাথে সদ্ভাবে জীবনযাপন কর। যদি তোমরা তাদের অপছন্দ কর, তবে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন গু। আর স্ত্রীকে বল, সৎকর্মশীল স্ত্রীরা হয় অনুগত এবং তারা লুকিয়ে রাখে যা আল্লাহ হেফাজত করতে বলেছেন গু। তিনি তাদের বোঝালেন যে দাম্পত্য জীবনে ধৈর্য এবং ক্ষমার গুরুত্ব কত বেশি। একে অপরের ভালো দিকগুলো দেখতে হবে। সেই স্বামী স্ত্রী আহমেদের কথায় প্রভাবিত হয়ে একে অপরের কাছে ক্ষমা চাইল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এল। এরকম অনেক পরিবারের মধ্যে আহমেদ শান্তি ফিরিয়ে আনলেন। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল কুরআন হাদিসের শিক্ষা। দ্বাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আহমেদের ছেলে ইব্রাহিম এখন একজন যোগ্য আলেম হয়েছেন। তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষকে ইসলামের দিকে ডাকার কাজ শুরু করেছেন। একদিন আহমেদ তার ছেলেকে বললেন, বেটা, মনে আছে যেদিন তোমার নানা উস্তাদ ইব্রাহিম আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন? আজ তুমিও সেই একই কাজ করছ। ইব্রাহিম বললেন, আব্বা, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের এই তৌফিক দিয়েছেন গু। আহমেদ তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন। তার চোখে সেই একই নূর যা একদিন তিনি উস্তাদ ইব্রাহিমের চোখে দেখেছিলেন। বেটা, আহমেদ বললেন, মনে রাখবে, আমাদের দায়িত্ব শুধু কথা বলা নয়। আমাদের আমল দিয়েও মানুষকে প্রভাবিত করতে হবে। রাসূল সাক বলেছেন, তোমরা আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে?
আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায় বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয় সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর ১৫ দিন সময় দিয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। ১০ দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ১১ দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, ৫ লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও ৮ লাখ টাকা দিল। করিম মামা ২০ লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে ১০ লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় ৪৫ লাখ টাকা জোগাড় হল। বাকি ৬৫ লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক ১৪ দিনের দিন সোহেল ইনভেস্টরকে ১ করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। ১৬ অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও ১ বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় ২ করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল।
মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুলকে গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু।
সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে।
ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিন। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপাগু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ?
স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু উ। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই উ। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম গ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গে। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গ। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়।
বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে।
তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। এক সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে।
কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল।
মাসিক খরচ, ভাড়া ৫,০০০, বাজার ৩,০০০, বিদ্যুৎ গ্যাস ১,০০০, মায়ের জন্য ৫,০০০, মিনার কলেজের খরচ ১,০০০-২,১। মোট প্রায় ১৪,০০০ টাকা। বাঁচত মাত্র ১,০০০ খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে ৩ দিন ২ ঘণ্টা করে। এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে ১ দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন।
কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল।
সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নীল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা ১ মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮ তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব